সোমালীয় জলদস্যুর কবল থেকে মুক্ত বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিক এখন বাংলাদেশের জলসীমায়। মঙ্গলবার জাহাজটি কুতুবদিয়ার অদূরে নোঙর করবে বলে জানিয়েছেন কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী মেহেরুল করিম। এরপর নাবিকরা যাবেন স্বজনদের কাছে। গত ১২ই মার্চ সোমালীয় উপকূলে জলদস্যুরা ছিনতাই করার মাসখানেক পর মুক্ত হয় জাহাজটি। কেএসআরএম এর প্রধান নির্বাহী মেহেরুল করিম জানিয়েছেন, মুক্তির পর জাহাজটি দুবাইয়ের হামারিয়া বন্দরে পৌঁছে পণ্য খালাসের পর আমিরাতের অপর একটি বন্দর থেকে পণ্য নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে। এরপর ২৩ নাবিক জাহাজ থেকে নেমে একটি লাইটারেজ জাহাজে মঙ্গলবার বিকেলে পৌঁছাবেন চট্টগ্রামে। এদিকে স্বজনে ফিরে আসার খবরে আনন্দিত নাবিকদের পরিবার। আমার অনুভূতিটা তো বাসায় প্রকাশ করতে পারতেছি না। শুধু আমি না, এই যে ২৩ পরিবারের ২৩টা যে নাবিকের পরিবার, ওরা যে খুশি হচ্ছে, এটা আমার চাইয়ে ওদের জন্য আমার আরো বেশি খুশি লাগতেছে। দ্বিতীয় ধাপে ১৫০টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১শে মে। তাই ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা। নারায়ণগঞ্জের ২৫০০, রূপগঞ্জ ও সোনারগাঁ সহ ৩টি উপজেলায় উৎসব মুখর পরিবেশ চলছে। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে নিজ নিজ প্রতীকে ভোট চাইছেন প্রার্থীরা। পাশাপাশি এলাকার উন্নয়নের ব্যাপারে তারা ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। ২১শে মে অনুষ্ঠিত হবে নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলা পরিষদের নির্বাচন। প্রচারণা আর মাত্র এক সপ্তাহ বাকি, তাই প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। হাটবাজার থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। আর তাই নির্বাচন কেন্দ্র করে উপজেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। মুন্সিগঞ্জে লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচারণা, মাইকিং ও উঠান বৈঠক। সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। এরই মধ্যে দ্বিতীয় ধাপে ৭ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ড্রেন নির্মাণের জন্য চাঁপাইনবাবগঞ্জে কাটা হচ্ছে ২৫০ গাছ। বিশাল আকৃতির গাছগুলো কেটে ফেলার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকাবাসীর মাঝে। আবার গাছের মালিকানা নিয়েও দ্বন্দ্ব জেলা পরিষদ ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে। চাঁপাইনবাবগঞ্জ থেকে শহীদুল হুদা অলোকের পাঠানো রিপোর্ট। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বড় বড় শিমুল, কড়াই সহ নানা জাতের এসব গাছ হয়তো কয়েকদিনের জন্য বেঁচে থাকবে, কারণ শীঘ্রই কেটে ফেলতে হচ্ছে এসব গাছ কেটে রাস্তার পাশে তৈরি করা হবে ড্রেন। ইতিমধ্যে বেশ কিছু গাছ কেটেও ফেলা হয়েছে। কাঠফাটা রোদে ক্লান্ত মানুষকে শীতল ছায়া দিয়েছে এসব গাছ। পরিবেশ বাঁচাতে সবাই যখন গাছ লাগানোর উপর জোর দিচ্ছে, তখন চাঁপাইনবাবগঞ্জে গাছ কেটে ফেলার ঘটনায় ক্ষুব্ধ পরিবেশবাদী সহ সাধারণ মানুষ। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা কেন্দুলা সড়কের সামনে শুরু হয় গাছ কাটা। অভিযোগ উঠেছে, আমনুরা বাজার এলাকার সড়ক ও জনপথ বিভাগের ২৫০ মিটার ড্রেন নির্মাণের কাজ বাস্তবায়নের জন্য সহযোগিতার নামে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নিলামে বিক্রি করে ২৫৮টি গাছ। ড্রেন নির্মাণ হচ্ছে সড়কের এক পাশে, আর গাছ বিক্রি হচ্ছে সড়কের দুই ধারেই। ২৫০ মিটার ড্রেন হচ্ছে, কিন্তু গাছ কাটলো ৪ কিলোমিটার। সে মোটা মোটা গাছ, দুইটা মানুষের বেড়ে পাবে না, এত মোটা মোটা জিন্দা গাছ। আমাদের কোনো সমস্যা, এরকম ৫ লোক না বুঝতে পারে না, আমাদের সমস্যা হয়েছে, মানুষজনের সমস্যা, যাত্রীর অসুবিধা হয়েছে। গাছের মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। প্রায় ৪ কিলোমিটার রাস্তায় মোটা মোটা তাজা যে গাছগুলো রয়েছে, যেগুলো ওই এলাকায় একটা পরিবেশের একটা বিশাল ভূমিকা গাছগুলো রাখে, বড় গাছ, এই গাছগুলো কর্তন করা হচ্ছে। জেলা পরিষদের মালিকানাধীন গাছ, মরা গাছ, ঝরে পড়া গাছ এবং পরিপক্ক গাছ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। পরিবেশ প্রকৃতি রক্ষায় বিকল্প উপায়ে গাছগুলো বাঁচিয়ে রাখার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। যে দেশের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শোনে না, সেই দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে বিএনপিকে চাঙ্গা করবেন, এমন পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে এখন আর নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। নির্বাচনের পর প্রেসিডেন্ট বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া চিঠিতে যা বলেছেন, বাংলাদেশ তার প্রতিফলন দেখতে চায় বলেও মন্তব্য করেন কাদের। নজরানা চৌধুরী রিপোর্ট।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার দুপুরে দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন ঢাকা সফর এবং সরকার বিরোধী আন্দোলন নিয়ে শরিকদের সাথে বিএনপির আলোচনা বিষয়ে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এসে বিএনপিকে চাঙ্গা করবেন সেই পরিস্থিতি এখন আর নেই। তাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না, সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন, তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি না। আমাদের দেশে এসে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। প্রেসিডেন্ট বাইডেন যে চিঠি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছে, সেই চিঠিতে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, আমরাও এখানে বাস্তবে দেখব সেটার প্রতিফলন বাস্তবে কতটা। বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে তাতে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেক্ষেত্রে তারা বিএনপিকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করবেন, কিন্তু তারা যদি আবারও আগুন সন্ত্রাস করার পরিকল্পনা করে তবে তাদের সেভাবেই মোকাবেলা করা হবে এবং তাতে বিএনপির রাজনীতির মৃত্যু হবে বলেও জানান তিনি। তারা যদি রাজনৈতিকভাবে এগুতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করি। অগ্নিসন্ত্রাস নিয়ে আবারও রাজপথে নাম, তাহলে আমরা মোকাবিলার জন্য প্রস্তুত আছি। তাদের নেতিবাচক রাজনীতি তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগের যেসব মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনরা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দ্বিতীয় ধাপে ১৫০টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। তাই ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা। এরই মধ্যে দ্বিতীয় ধাপে ৭ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ২৫০০, রূপগঞ্জ ও সোনারগাঁ সহ ৩টি উপজেলায় উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে নিজ নিজ প্রতীকে ভোট চাইছেন প্রার্থীরা। পাশাপাশি এলাকার উন্নয়নের ব্যাপারে তারা ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। হাট বাজার থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। শতভাগ আশাবাদী যে বিজয় আমার সুনিশ্চিত, সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে বাগাতিপাড়া। আমি নির্বাচিত হলে একটি সুন্দর বাগাতিপাড়া, একটি স্মার্ট বাগাতিপাড়া গড়ে তুলব ইনশাল্লাহ। নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। আর তাই নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা জুড়ে দেখা যাচ্ছে উৎসবের আমেজ। ২১ তারিখ নির্বাচন, আমরা মেয়ে ছেলেরা যাইব ভোট কেন্দ্রে, নির্বাচন লাগিয়ে সুস্থ মতো যাবার নির্বাচন হয়, আমরা এইভাবে চাই। আমার যে আশা আকাঙ্ক্ষা, যে চাহিদাটা থাকবে, আমি যে প্রার্থীর কাছে গেলে আমি আমার সমস্যাটা তুলে দিতে পারবো, আমার সুযোগ সুবিধাটা ওনার কাছে পাইবো, আমি এরকম একজন প্রার্থী চাই। মুন্সিগঞ্জের লোহজং ও টঙ্গিবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচারণা, মাইকিং ও উঠান বৈঠক। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ইমতিয়াজ আরাফাত সহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন পিরোজপুরের কাউখালী ও নেসারাবাদ উপজেলা পরিষদের প্রার্থীরা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনও ভিসা পাননি ১০,০০০-এরও বেশি হজযাত্রী। এই হজযাত্রী সবাই যেন পবিত্র হজ পালন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এ সময় সৌদি রাষ্ট্রদূত বলেন, যেসব হজযাত্রী এখনও হজ পালনের জন্য ভিসা পাননি তাদের ভিসা দেওয়ার উদ্যোগ নিচ্ছে সৌদি সরকার। সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে কিছু প্রকল্প বাস্তবায়নে তার দেশের বিনিয়োগকারী ও কোম্পানির আগ্রহ প্রকাশ করেন এবং সেসব প্রকল্পের একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে
হস্তান্তর করেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা হায়দার আকবর খান রনর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক দল সহ বিভিন্ন স্তরের মানুষ। এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অফ অনার দেয়া হয়। এর আগে সকালে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হায়দার আকবর খান রনর মরদেহে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। বাম রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনকে সম্মান জানিয়ে দেয়া হয় গার্ড অফ অনার। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এ সময় রাজনৈতিক সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা স্মৃতিচারণ করেন, বলেন হায়দার আকবর খানের মুক্তিযুদ্ধে অবদানের কথা। মানুষের মুক্তির জন্য, সমাজ পরিবর্তনের জন্য, কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি কাজ করেছেন। যিনি সারা জীবন সংগ্রাম করেছেন এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের মানুষের উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। আজীবন সংগ্রামী ছিলেন, আজীবন সমাজতন্ত্রী ছিলেন এবং যেটা অসাধারণ সেটা হলো রাজনীতির চর্চার সঙ্গে জ্ঞানের চর্চা করতেন। তিনি একজন শ্রমিক আন্দোলন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথে থেকে লড়াই করেছেন। সমাজতন্ত্রের ঝান্ডা হাতে যুদ্ধ করা যায়, গণতন্ত্রের জন্য লড়াই করা যায়, এই রাস্তাটা উনি বলিষ্ঠতার সঙ্গে দেখিয়ে গিয়েছেন। এর আগে হায়দার আকবর খান রনর মরদেহ রাজধানীর পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়। সেখানে দলের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। গত শুক্রবার দিবাগত রাত 2টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন মার্ক্সবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রন। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে বিচারক AM জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। রায় বিচারক উল্লেখ করেন, তিথি সরকারের আগের 21 মাসের কারাভোগ বর্তমান সাজা থেকে বাদ যাবে। 2020 সালের 5 নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আবু মুসা রিফাত নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, বিভিন্ন সময়ে ইচ্ছাকৃতভাবে নিজের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন তিথি, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। কুমিল্লা 14গ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন যুবলীগ সভাপতি জামাল উদ্দিন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, ভোররাতে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন 14গ্রাম উপজেলার শিলুরি গ্রামের খন্দকার মফিজুর রহমান ও রেজাউল করিম বাবুল। 2016 সালের 8 জানুয়ারি রাতে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে গুলি ও গলা কেটে হত্যা করা হয়। এ মামলায় গতকাল কুমিল্লা আদালতে 9 জনের ফাঁসি ও 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক ছিলেন। রায়ের পরই র্যাব অভিযান চালিয়ে 2 আসামিকে গ্রেফতার করে। জাতীয় রাজস্ব বোর্ড আমদানি রপ্তানিতে সহায়তা না করে বরং হয়রানি করে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক ব্যবসায়ীরা। সচিবালয় BGME এর নবনির্বাচিত কমিটির সদস্যরা বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সাথে সৌজন্য সাক্ষাতে এমন অভিযোগ করেন। NBR সহ বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা নানাভাবে হয়রানি হন স্বীকার করে এ বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা করবেন বলে প্রতিশ্রুতি দেন মন্ত্রী। এ সময় নগদ সহায়তা অব্যাহত রাখার দাবি জানান ব্যবসায়ী নেতারা। তৈরি পোশাকের বাজার সম্পর্কে মন্ত্রী বলেন, বাজার এককভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে না। পোশাকের বাজার অনেক বড় হয়েছে, তবে যুদ্ধের কারণে অর্ডার কম আসছে। তাসকিন আহমেদের মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা বাড়ল বিসিবির, তাই দীর্ঘায়িত হচ্ছে আসন্ন বিশ্ব টি-20-র জন্য দল ঘোষণাও। আজ বিকেলের দিকে নির্বাচকরা দল দেবেন বলে কথা থাকলেও সেটা পিছিয়ে গেছে কাল দুপুর পর্যন্ত। জিম্বাবুয়ের বিপক্ষে 5ম টি-20-র আগে পাঁজরের চোটে পড়েন তাসকিন আহমেদ। তার MRI রিপোর্ট আজ দুপুরের দিকে আসলেও সেটি অধিকতর খতিয়ে দেখতে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের চিকিৎসকের কাছে। ক্রিকেট পরিচালনা বিভাগ সংশ্লিষ্টরা জানিয়েছেন, সে রিপোর্ট আসার পরই দল ঘোষণা হবে। এখনো পর্যন্ত পাওয়া তথ্য মতে 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে তাসকিনের পুরো ম্যাচ খেলার মতো অবস্থায় যেতে। তাই কাল দুপুর 12:30টায় দল ঘোষণা করবে নির্বাচকরা। এর আগে 2019 ওয়ানডে বিশ্বকাপও চোটের কারণে খেলতে পারেননি তাসকিন। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপেও ইনজুরির জন্য সেরা ছন্দে দেখা যায়নি তাসকিনকে।
Prime Minister Sheikh Hasina on Monday urged the Kingdom of Saudi Arabia, KSA, to extend the time of visa approval for Hajj pilgrims so all of them could perform the Holy Hajj. As the ambassador of Kingdom of Saudi Arabia to Bangladesh, Isa Yusuf Isa Al Duhailan, called on her in Dhaka. Prime Minister's speechwriter Muhammad Nazrul Islam quoted her as saying in a media briefing after the meeting at the Premier's official residence, Gana Bhavan, in Dhaka. Nazrul Islam said Prime Minister Sheikh Hasina has raised the issue of visa approval time extension for Hajj pilgrims. The ambassador said he is taking the initiative to provide visas for the Hajj pilgrims who are yet to get their visa for the performing Hajj. Awami League General Secretary Obaidul Qadir today said that the U.S. Assistant Secretary of State Donald Lu, who is due in Dhaka, cannot inspire BNP to wage an anti-government movement as the U.S. have lost its influence over world politics. He made the remark while addressing a party meeting in Dhaka this morning. তাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না, সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন, তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি না। আমাদের দেশে এসে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। প্রেসিডেন্ট বাইডেন যে চিঠি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছে, সেই চিঠিতে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, আমরাও এখানে বাস্তবে দেখব সেটার প্রতিফলন বাস্তবে কতটা। A Dhaka court has sentenced suspended Jagannath University student Tithi Sarkar to 5 years imprisonment in a case filed for making derogatory remarks about Islam and Prophet Muhammad, peace be upon him. Dhaka Cyber Tribunal Judge A.M. Zulfikar Hayat handed down the verdict in the presence of the convict on Monday. Bench assistant Jewel Mia confirmed the matter and said the court also granted 1-year probation to Tithi after her lawyer applied for it. On October 23, 2020, some screenshots of Tithi's Facebook account making derogatory comments about Islam and Prophet Muhammad, peace be upon him, went viral. On November 5, 2020, Tithi was sued under the Digital Security Act. Veteran leftist leader Haider Akbar Khan Rano was laid to rest at Bonani Graveyard next to his parents at 3 p.m. in a peaceful burial ceremony. His namaz-e-janaza was held at Dhaka University Central Mosque after Zuhr prayer around 1:30 p.m. Earlier, he was given a guard of honor at Central Shohid Minar in Dhaka this morning. People from all walks of life paid homage to Rano when his body was taken to Shohid Minar around 11:15 a.m. Before that, his body was taken to the Communist Party of Bangladesh office, where party leaders and workers paid tributes to him. মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত না হওয়া পর্যন্ত আসামিকে কন্ডেম সেলে বন্দি রাখা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে জেল কোডের 980 বিধিকে অসাংবিধানিক ঘোষণা করেছে আদালত। বর্তমানে মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে যেসব আসামি কন্ডেম সেলে আছেন তাদেরকে 2 বছরের মধ্যে সাধারণ সেলে নেয়ার কথাও বলা হয়েছে রায়ে। রিপোর্ট করছেন হাসান জাভেদ। মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কন্ডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালের সেপ্টেম্বরে হাইকোর্টে রিট করেন চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা কারাগারের কন্ডেম সেলে থাকা আসামি জিল্লুর রহমান, আব্দুল বশির ও শাহ আলম। সেই রিটের শুনানি শেষে 2022 সালের এপ্রিলে আদালত রুল জারি করেছিল। এরপর এ নিয়ে দীর্ঘ শুনানি হয়। উভয় পক্ষের আইনজীবী ছাড়াও এই মামলায় 2 জন সিনিয়র আইনজীবী বিশেষজ্ঞ মতামত দেন। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল নিষ্পত্তি সহ সকল প্রক্রিয়া শেষ করতে 12 বছর সময় লেগে যায় বলেও শুনানিতে উঠে আসে। এছাড়া অনেক সময় আসামির সাজা পরিবর্তন হয়, এমনকি খালাসও পান। কিন্তু চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত কন্ডেম সেলেই থাকতে হয় এসব আসামিকে। সব কিছু বিশ্লেষণ করে আদালত জেল কোডের 980 বিধিকে অবৈধ ঘোষণা করেছে। যে বিধিতে বলা আছে মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দীকে দণ্ডের তারিখ থেকেই অন্যান্য বন্দির সাথে না রেখে পৃথক সেলে বন্দি রাখতে হবে। কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার পূর্বে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে যত বিচার বিভাগীয় পদক্ষেপ আছে, হাইকোর্ট বিভাগ
আপিল বিভাগ এবং প্রশাসনিক পদক্ষেপ আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা, এই সব কিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে। এবং শুধুমাত্র তখনই একজন মানুষকে মৃত্যুর সেলে সলিটারি কনফাইনমেন্টে নির্জন কক্ষে বন্দি রাখা যাবে। রায় পর্যালোচনা করে এবং সরকারের সাথে আলোচনা সাপেক্ষেই পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানান অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। একটি ডাইরেকশন হচ্ছে যে বেইল অ্যাপ্লিকেশনটা যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বেইল অ্যাপ্লিকেশনটা কনসিডার করা যাবে। এটা আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি। সুপ্রিম কোর্ট ডিসাইড না করার মতো কোনো কিছু ফাইনাল হয় না। অতএব সুপ্রিম কোর্ট গেলে বলা যাবে যে ডিসাইড করছেন লটা সেটেল করতে হলে সুপ্রিম কোর্টে যেতে হয়। তো এই ক্ষেত্রে আমি এখন তো নিজে জানি না, গভর্নমেন্টের সাথে কথা বলবো, আলোচনা করব, যদি গভর্নমেন্ট আমাকে ইনস্ট্রাকশন দেয় আমি ওটা ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাবো। রায়ের পর্যবেক্ষণে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার দীর্ঘসূত্রিতার প্রসঙ্গও উঠে আসে। সাগর রুনির ঘটনার কথা উল্লেখ করেছেন যে প্রায় 12 বছর ধরে ইনভেস্টিগেশন হচ্ছে, এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনই শেষ হচ্ছে না, বিচার তো আরও পরের স্টেজ। রায়ের এক পর্যায়ে মন্তব্য করেছেন লিখিতভাবে যে এই ধরনের ডিলে যেখানে হয় সেখানে মৃত্যুর দণ্ডের সেলের আসামিকে নির্জন কক্ষে 15 থেকে 20 বছর পর্যন্ত যদি বন্দি রাখা হয় তাহলে এটি হবে ডাবল পানিশমেন্ট। হাইকোর্টে দেয়া কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2022 সালের ডিসেম্বর পর্যন্ত দেশের কারাগারগুলোতে 2556 জন আসামি কন্ডেম সেলে বন্দী রয়েছে। হাসান জাভেদ, NTV নিউজ, ঢাকা। কন্ডেম সেল কি? কন্ডেম সেলের সাথে অন্যান্য কারাকক্ষের পার্থক্যই বা কি? কেমন হয় এই কন্ডেম সেল? অন্যান্য হাজতিদের চেয়ে সম্পূর্ণ আলাদা করে তৈরি করা হয় ছোট্ট একটি নির্জন প্রকোষ্ঠ। এই কক্ষকেই বলা হয় কন্ডেম সেল। সাধারণত মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের কারাগারের কন্ডেম সেলে রাখা হয়। কন্ডেম সেল বিষয়ে জানাচ্ছেন হাসান মাহমুদ। কন্ডেম সেল যেন অন্ধকার এক কারা প্রকোষ্ঠ, জেলের ভেতরেই আরেক জেল। গা ছমছম করে ওঠা এ এক অন্যরকম সেল। কেউ কেউ মনে করেন কন্ডেম সেল মানে সেই কক্ষ যেখানে পৃথিবীর আলো বাতাস কিছুই প্রবেশ করে না, আসামিরা হাত পা নাড়াচাড়া করতে পারে না। কিন্তু কারাবিধি বলছে একজন আসামির থাকার জন্য ন্যূনতম 36 বর্গফুট অর্থাৎ 6 ফিট বাই 6 ফিট জায়গা বরাদ্দ থাকতে হবে। কন্ডেম সেল সাধারণত 10 ফুট বাই 6 ফুট আয়তনের হয়ে থাকে। ছোট্ট এই কক্ষের ভিতরেই চলে খাওয়া ও টয়লেটের কাজ, থাকে সার্বক্ষণিক পাহারা। কন্ডেম সেলের ভেতরে আলো বাতাস চলাচলের জন্য থাকে ছোট্ট জানালা। একটি কন্ডম সেলে 2 জন থাকলে গোপনে পালানোর পরিকল্পনা করতে পারে, তাই একটি সেলে 1 কিংবা 3 জন বন্দী রাখা হয়। কারণ 3 জন থাকলে পরিকল্পনা আর গোপন থাকে না। যদি উচ্চ আদালতে আসামির ফাঁসির রায় বহালি থাকে তবে কন্ডেম সেল থেকেই সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হয় বন্দীকে। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। 2 দিনের সফরে কাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম সফর এটি। লুর এবারের সফর যতটা না রাজনৈতিক তার চেয়েও বেশি কূটনৈতিক। আলোচনা হবে জলবায়ু সংকট এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে। এছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন তিনি। সফরের সময় নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে কথা বলবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। আলোচনা হতে পারে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়েও। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে মাথা ঘামাচ্ছে না বিএনপি, বরং দেশের সংকট নিয়ে উদ্বিগ্ন তারা। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। জানান, যুগপৎ আন্দোলনরত দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে সামনের দিনের কর্মসূচি ঠিক করা হবে। সেই কর্মসূচি হবে জনসম্পৃক্তমূলক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য বলেন, বিএনপি সহিংসতায় বিশ্বাস করে না, আওয়ামী লীগ নাশকতা করে এর দায় চাপায় বিরোধী দলের ওপর। পরে লেবার পার্টির সাথে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। ব্যাপারটা অতখানি গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম, আমরা কিন্তু বলি নাই। আপনি তুলেছেন এই প্রশ্ন,
আমাদের কাছে এটা অত গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ কুকি চীনের যে আচরণ, যেটা নিয়ন্ত্রণ করতে সরকার প্র্যাকটিক্যালি ব্যর্থ হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তো অনেক দূরের মানুষ আর কি। আমরা শঙ্কিত আমার নিজের দেশের অবস্থা নিয়ে, আমরা শঙ্কিত যে আমাদের দেশে যারা ব্যাংক লুটেরা তাদেরকে মুক্ত করার জন্য সরকারের যে অপচেষ্টা ওটা নিয়ে। তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে আজ। এর মধ্য দিয়ে শুরু হলো প্রচারণা। ভোট গ্রহণ হবে 29 মে। কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মুরাদনগর ও দেবিদ্বার উপজেলায় প্রতিদ্বন্দ্বিতাকারী 44 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। আর বরিশালের গৌরনদী উপজেলার 8 জন ও আগৈলঝাড়া উপজেলার 11 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এর মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন প্রার্থীরা। চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলার 23 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে 13 প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা পদ্মাসন সিংহ। এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 10.22%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এই তথ্য জানিয়েছে। এর আগে মার্চে খাদ্য মূল্যস্ফীতি ছিল 9.87%। BBS এর তথ্যে আরও জানা গেছে, এপ্রিল মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এদিকে এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে 9.74% হয়েছে। আগের মাসে যা ছিল 9.81%। 2023 সালে খাদ্য মূল্যস্ফীতি ছিল 12.54%। মূল্যস্ফীতি বেশি বেড়েছে গ্রামীণ এলাকায়। ঢাকা উত্তর সিটি ড্রেনেজ ব্যবস্থাকে নিজের পরিকল্পনা অনুযায়ী সাজাতে না পারাকে বড় ব্যর্থতা বলে মনে করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। নতুন বছরে এডিস মশা নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার এবং নতুন 18টি ওয়ার্ডের উন্নয়ন করাই প্রধান লক্ষ্য বলে জানান মেয়র। নাজিবুর রহমানের রিপোর্ট। আধুনিক আর সচল ঢাকা গড়ার প্রত্যয় নিয়ে দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মেয়র আতিকুল ইসলাম। দীর্ঘ এই সময়ে ঢাকা উত্তরের সার্বিক উন্নয়নের আদ্যপান্ত তুলে ধরেন তিনি। কারণ বাজারে যারা যাবে তাদের জন্য পরে বিগত বছরগুলোতে ডেঙ্গু নিয়ন্ত্রণ সহ নানা অনিয়মের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিএনসিসি মেয়র। নগরীর ফুটপাত আর ড্রেনেজ ব্যবস্থা উন্নতি করতে না পারা বড় ব্যর্থতা বলে স্বীকার করেন তিনি। বিটিআই নিয়ে ফেল করেছি, আমি তো স্বীকার করছি, আমি তো অস্বীকার করছি না। এটি আমাদের প্রথম একটা টেস্ট কেস হিসাবে ছিল 5 টন, আমাদের লাগে 5000 টন। আমরা ফুটপাত উদ্ধার করছি, কিন্তু ফুটপাত দখল হয়ে যাচ্ছে। এটি বাস্তব সত্য কথা। কার দোষ না দোষ এটা আমি বলবো না, কিন্তু আমি মনে করি আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। নতুন বছরে এডিস মশা নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার ও নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের উন্নয়ন কাজ বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য বলে জানান ঢাকা উত্তরের মেয়র। যেহেতু এটা গত 40 বছরের জঞ্জাল, এই জঞ্জাল আমাদেরকে সলভ করতে গেলে কিন্তু আমরা বসে নেই, আমরা কাজ করছি এবং খাল উদ্ধার এটি চলমান থাকবে এবং কাজ আমরা চালিয়ে যাব। অবৈধ দখলদারদের জন্য আমি কোনো বৈধ চিঠি দিব না। খালের উপরে কোনো ধরনের অবৈধ বিল্ডিং আমরা রাখতে দিব না, সে যত বড় শক্তিশালী হোক না কেন। নিজের মেয়াদকালে কারণ বাজার থেকে ব্যবসায়ীদের স্থানান্তরের কাজটি বড় চ্যালেঞ্জ বললেও তা বাস্তবায়ন করার প্রত্যয় ব্যক্ত করেন মেয়র। সেই সাথে উন্নয়ন কর্মকাণ্ডে অনিয়ম বন্ধে জিরো টলারেন্স নীতির কথাও জানান মেয়র আতিকুল ইসলাম। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।